সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে হচ্ছে ক্লাস 9। আজকে আমরা আছি অংশ 19-এ। আমরা আজকে করব জরিমানা নিয়ে, অর্থাৎ জরিমানা সম্পর্কে আইনের কোথায় কি বলা আছে এটা নিয়ে আমরা আজকে একটু দেখব, এবং এখান থেকে বেশ প্রশ্ন আসে। ঠিক আছে, বেশ প্রশ্ন আসে এখান থেকে। 2-3টা প্রশ্ন আমরা পেতে পারি। দুইশো 66, রিটার্ন ইত্যাদি দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা। অর্থাৎ আপনি দাখিল করতে পারলেন না, এই যে আমরা বলি যে ভাই আপনি যে রিটার্ন দাখিল করলেন না, আপনার তো জরিমানা হবে, এই যে কথাটা বলি কিসের ভিত্তিতে বলি সেটা চলেন আমরা একটু দেখি। এটা এটা কিন্তু এটা একটা কমন প্রশ্ন, এটা পেতে পারেন আপনি। ঠিক আছে, এটা পরীক্ষার খাতায় আপনারা পেতে পারেন, কমন প্রশ্ন। ধারা 266, রিটার্ন ইত্যাদি দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা। উপধারা 1, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা 166, 172, 191, 193 বা 212 ধারা এর অধীন কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের 10%, নিরূপিত আয়ের উপর ধার্যকৃত কর এর 10%। এখানে একটু থামলাম, তাহলে এটার ক্যালকুলেশনটা কি হবে বলেন। আমি এখানে একটু ওয়ার্কিং করছি। এখানেই নিরূপিত কর হচ্ছে নিরূপিত আয়ের উপর ধার্যকৃত কর। নিরূপিত আয়ের উপর ধার্যকৃত কর 5,000, নিরূপিত আয় 4 লাখ। এখন বলেন, এই এতে আনসার দেন, চ্যাটে আনসার আনসার দেন। এটা হচ্ছে কর, এটা হচ্ছে আয়, নিরূপিত আয়, এটা হচ্ছে আয়। তাহলে কোনটার উপরে 10% হবে বলেন। 500 টাকা, জি ধন্যবাদ। ধন্যবাদ, 500 টাকা। তার মানে নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের 10%। আচ্ছা, জরিমানা করতে পারবেন যা ন্যূনতম 1,000 টাকা হবে। তার মানে কি 500 টাকা, কি এই যে 5,000 টাকার কি 500 টাকা হবে না 1,000 টাকা হবে? চ্যাট অপশনে অ্যাটেনশন চাচ্ছি, অ্যাটেনশন। দেখবেন তারপর আনসার দিবেন। হ্যাঁ, শুনবেন, আনসার দিবেন। 1,000 টাকা হবে। তার মানে আমার 800 টাকা হলেও আমার 1,000 দিতে হবে। আমার যদি 1 টাকাও জরিমানা আসে আমাকে 1,000 টাকা দিতে হবে। এবং ব্যর্থতা অব্যাহত থাকলে, ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য 50 টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারবেন। মানে তার এই সক্ষমতা আছে যদি উপকর কমিশনার মহোদয় মনে করেন আপনার কাছ থেকে সেই জরিমানা আদায় করতে পারবেন। ঠিক আছে, এটা হ্যাঁ। আচ্ছা, এটা মুছে দিলাম। তারপর তবে কিছু শর্ত আছে। কি শর্ত? তবে শর্ত থাকে যে উক্ত জরিমানার পরিমাণ নিম্ন বর্ণিত অঙ্ক অতিক্রম করবে না। আচ্ছা, এই জরিমানা ধরেন 50 টাকা করে জরিমানা, আমার কি যদি 5 বছর রিটার্ন জমা না দিই তাহলে প্রতিদিনের জন্য কি 50 টাকা করে নেয়া কি ঠিক হবে? হবে না, তাই না? তাহলে এখানে কি বলা হচ্ছে, শর্তগুলি কি আমরা একটু দেখি। কোনো ব্যক্তি করদাতা যা ইতিপূর্বে কখনো কর নির্ধারণ হয় নাই তার ক্ষেত্রে 5,000 টাকা। ধরেন আপনার কখনো কর নির্ধারণ হয় নাই, এই ক্ষেত্রে হচ্ছে, তার ক্ষেত্রে হচ্ছে 5,000 টাকা জরিমানা। জরিমানা, এই জরিমানা কি করবে না, অতিক্রম করবে না। এটার সাথে পড়তে হবে হচ্ছে, এই লাইনটার শেষে পড়তে হবে হচ্ছে এই টাকাটা অতিক্রম করবে না। দেখেন একটু কমপ্লেক্স আছে। 5,000 টাকা পর্যন্ত এসে এখানে কিন্তু থেমে গেল, কিন্তু এর সাথে আপনাকে মিলিয়ে পড়তে হবে যে 5,000 টাকা অতিক্রম করবে না। দেখেন, এর সাথে মিলিয়ে পড়তে হবে যে 5,000 টাকা অতিক্রম করবে না। ঠিক আছে, কোনো ব্যক্তি কখনোই কর দেয় নাই, ঠিক আছে, তার ক্ষেত্রে 5,000 টাকা অতিক্রম করবে না। আচ্ছা,
কোনো ব্যক্তি করদাতা যার ইতিপূর্বে কর নির্ধারণ হয়েছে তার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের উপর প্রদেয় করের 50% বা 1000 টাকা দুটির মধ্যে যা অধিক, প্রদেয় করের 50% বা 1000 টাকা দুটির মধ্যে যেটি অধিক, এটা একদম মুখস্থ রাখতে হবে, কিন্তু অন্তত এই প্রথম যে দুইটা শর্ত আছে সেটা আপনাকে মুখস্থ রাখতে হবে। তার মানে প্রদেয়, আমার একটু আগে যে আমরা চেক করেছিলাম সেখানে কর এসেছিল 5000 টাকা, তার মানে প্রদেয় করের 50% কত আসে বলেন? প্রদেয় করের 50% কত আসে? বলে, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, 2500 টাকা। আর আর হচ্ছে কম হচ্ছে 1000 টাকা। তাহলে সে কোনটা নিবে? 1000 নিবে না এখন 2500 নিবে? আগে ছিল, আগে বলা হচ্ছিল যে 1000 টাকার নিচে হবে না, এখন কি বলা হচ্ছে? এই দুটির মধ্যে যা অধিক, এই দুটির মধ্যে 1000 টাকা এবং প্রদেয় করের 50%, এই দুটির মধ্যে যেটি অধিক। ঠিক আছে, ওকে। তারপর এটা আমরা পড়বো, পুরোটাই পড়বো, একদম প্রত্যেকটা লাইন এখানের ইম্পর্টেন্ট। উপধারা 2, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা 177-এর অধীন কোনো রিটার্ন তথ্য দাখিল বা উপস্থাপন করিতে ব্যর্থ হয়েছেন, সেক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর তার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের 10% হারে অথবা 5000 টাকা দুটির মধ্যে যা অধিক সেই পরিমাণ জরিমানা আরোপ করতে পারবেন, এবং ব্যর্থতা অব্যাহত থাকলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতি মাসের জন্য অথবা তার ভগ্নাংশের জন্য 1000 টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারবেন। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, কারণ ব্যতীত এটা শেষ শেষ কোথায়? আচ্ছা, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত রিটার্ন রিটার্ন উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন, ঠিক আছে। এটা এখান থেকে চলে আসবে, হচ্ছে পড়তে হবে এভাবে, অর্থাৎ এই লাইনটা ধরে আমাকে পড়তে হবে। আমি একদম এখানে যা কপি করেছি একদম বইয়ের ভাষায় কপি করেছি, ঠিক আছে, ভবিষ্যতে যেন আপনাদের জন্য সহজ হয় স্টাডি করতে। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা, এইভাবে একদম পুরো লাইন ধরে এখানে চলে আসতে হবে, ঠিক আছে। এখান থেকে লাইন, অর্থাৎ পড়ার সময় এখানে একটু মানে এখান থেকে শুরু করে আসতে হবে, না হলে এটা কিন্তু বুঝে আসবে না। তার মানে এই কথাটা কি ডাবল নাকি বলেন তো দেখি? এখানে তো একই কথা বললো, এটার সাথে এটার ব্যতিক্রম কি বলেন? কোথাও ব্যতিক্রম আছে? আমি তো দেখি না। এটা এখানে শুধু বললো 177 ধারার অধীন কোন রিটার্ন, আর এখানে বলা ছিল আহ 166, 172, 191, 193, 212, ঠিক আছে। তার মানে এখানে ব্যতিক্রমটা হচ্ছে ধারা 177, আমি এটাই পেলাম। এখানে ব্যতিক্রম হচ্ছে ধারা 177-এর অধীন কোন রিটার্ন তথ্য দাখিল বা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, তবে একই বিষয় আসবে, উপরের যে জরিমানার বিধান সেটা আসবে। আবার এখানে কি আসলো? যুক্তিসঙ্গত কারণ ব্যতীত। আচ্ছা, যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তখন কি এই জরিমানার বিষয় আসবে? আপনাদের কাছ থেকে শুনতে চাই। যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, এখানে বলা হচ্ছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, যদি আমার যুক্তিসঙ্গত কারণ থাকে তখন কি কর কমিশনার মহোদয়, উপকর কমিশনার মহোদয় এটা আরোপ করতে পারবেন, বা তখন কি সেটা হবে কিনা? আচ্ছা, কি কি লিখেছেন? না, ধন্যবাদ আমিনুল ইসলাম সাহেব, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তার মানে ইন্টারেস্টিং না? এই যদি বোঝা যায়, আইনের ব্যাপারটা হচ্ছে একবারে বুঝে আসে না, দুইবারে বুঝে আসে না, এটা পড়তে পড়তে বুঝে আসে, আর যে একবার বুঝে আসলে তা আপনি স্টার। ব্যাপারটা এরকমই। শুধু সিনিয়রের সাথে 10 বছর থাকতে হয়, 20 বছর থাকতে হয়, এমনি এমনি না। আসলেই কিছুটা কমপ্লেক্স। হ্যাঁ, যে যেভাবেই দেখেন বিষয়টা আসলেই কিছুটা কমপ্লেক্স, আইনের ব্যাপারগুলি কমপ্লেক্স। হ্যাঁ, আহ তা না হলে, যদি তা না হয় তাহলে একজন আইন পাশ করার পরে তাকে কেন 10 বছর তার সিনিয়রের সাথে প্র্যাকটিস করতে হবে? একজন আহ অ্যাডভোকেটশিপ সনদ লাভ করার পরেও কেন তার সাথে এত প্র্যাকটিস করতে হয়, এত মোকাবেলা করতে হয়, একদম ওয়ান টু ওয়ান কাজ করতে হয়? একটু আসলেই কমপ্লেক্স। হ্যাঁ, একটু জাস্ট ওইভাবে নিবেন, তাহলে দেখবেন যে মনে আনন্দ হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর
ধারা 145-এর অধীন কোন সার্টিফিকেট প্রদান করতে ব্যর্থ হয়েছেন। তার মানে এটার পার্থক্যটা কি? এখানে কিন্তু এই ধারাটা নাই, তাই এখানে ব্যতিক্রম হচ্ছে এই ধারা। তাহলে জরিমানাটা চলে যাচ্ছে এই ধারার অধীন। এই ধারার অধীন বা 145-এর অধীন কোন সার্টিফিকেট প্রদান করতে ব্যর্থ হয়েছেন, সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির 5,000 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবেন এবং ব্যর্থতা অব্যাহত থাকলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতি মাসের জন্য বা তার ভগ্নাংশের জন্য, তার মানে কি আপনি যদি 1 মাস 3 দিন হয় তবু সেটাকে পূর্ণ মাস হিসেবে বিবেচনা করা হবে। ঠিক আছে, পূর্ণ মাস হিসেবে বিবেচনা করা হবে। তার মানে দেখেন এইখানের যে অ্যাপ্লাই আর উপরে যে আমরা পড়ে আসি এটা একই, তাই না? এখানে শুধু বলছে 5,000 টাকা অথবা 1,000 টাকা হারে অতিরিক্ত জরিমানা অব্যাহত থাকাকালীন প্রতি মাসের জন্য। দাঁড়ান আর একটু চেক করে নেই। ব্যর্থতা অব্যাহত থাকলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতি মাসের জন্য অথবা তার ভগ্নাংশ মাসের জন্য 1,000 টাকা হারে। তার মানে প্রতি মাসের জন্য সে কিন্তু 1,000 দিবে। আমি আর একটু নিশ্চিত হলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্রতি মাসের জন্য দিবে। কত ধারার অধীনে? 145 ধারার অধীনে। আগে ছিল প্রতি মাসের জন্য ব্যতিক্রমগুলি। প্রতি মাসের জন্য, প্রতিদিনের জন্য ছিল হচ্ছে 50 টাকা। আর এখানে এখানে বলা হচ্ছে প্রতি মাসের জন্য। একটু ব্যতিক্রমটা খেয়াল করবেন। এখানে বলা হচ্ছে প্রতি মাসের জন্য হচ্ছে 1,000 টাকা এবং 1 মাস যদি একদিন হয় তাহলে 2,000 টাকা। ঠিক আছে, আর 5,000 টাকা এটা আমরা ফিক্সড দেখতে পাচ্ছি। 177 ধারার অধীনেও 5,000, 145-এর অধীনেও 5,000। আর ইতিপূর্বে কখনোই তিনি রিটার্ন জমা দেন নাই এই ধরনের করদাতার ক্ষেত্রেও সর্বোচ্চ 5,000 টাকা, এর থেকে অতিক্রম করবে না। অর্থাৎ এর বেশি কখনোই রিটার্ন না দিলে এর বেশি তারা কি করতে পারবে না, দাবি করতে পারবে না। সাউন্ড ঠিক আছে? এখন সাউন্ড সাউন্ড হ্যাঁ, ভগ্নাংশের উপর বুঝিয়ে দিচ্ছি, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে না? ভগ্নাংশ মানে হচ্ছে, আমি তো বললামই, ধরেন 1 মাস, জানুয়ারি 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত হচ্ছে 1 মাস। এখন ফেব্রুয়ারির আজকে 2 তারিখ, তার মানে কি এখানে পূর্ণ মাস ধরা হবে? এই ভগ্নাংশ মানে 2 দিনের জন্য কি পূর্ণ মাস ধরা হবে নাকি জানুয়ারি পর্যন্ত হিসাব করা হবে জরিমানা? এটা আনসার দেন। এই যে 2 দিন, আরেক আরেক মাসে গিয়ে যে 2 দিন আপনার 2 দিন চলে আসলো, এই 2 দিনকে পূর্ণ মাস ধরা হবে। এটা হচ্ছে এই ভগ্নাংশের জন্য বলা হচ্ছে। ভগ্নাংশ মানে হচ্ছে এই যে আপনি আরেকটা মাসে পড়ে গেলেন, 1 তারিখে পড়ে গেলেন বা 2 তারিখে পড়ে গেলেন, তার মানে সেখানে আপনার পূর্ণ মাস ধরা হবে। ঠিক আছে, পূর্ণ মাস। জি, ধন্যবাদ। জি, এভাবে প্রশ্ন করবেন, প্রশ্ন রাখলে আমি আনন্দিত হব। ঠিক আছে, প্রশ্ন রাখলে আমি আনন্দিত হব। দফা গ, ধারা 200 এর আবশ্যকতা অনুযায়ী, ধারা 200 আমরা কি, হ্যাঁ 200তে কি আছে? তথ্য দাখিল বা উপস্থাপনে ব্যর্থ হন। অর্থাৎ রাজস্ব কর্তৃপক্ষ বা আয়কর কর্তৃপক্ষ আপনার কাছে তথ্য চেয়েছে, আপনি সময় মতো তথ্য দেন নাই, তথ্য দাখিল বা উপস্থাপনে ব্যর্থ হন, সেক্ষেত্রে যে আয়কর কর্তৃপক্ষ ধারা 200 এর অধীন তথ্য চেয়েছে সেই কর্তৃপক্ষ উক্ত ব্যক্তির ওপর 50,000 টাকা জরিমানা আরোপ করতে পারবে। আপনার কাছ থেকে তথ্য চাইলো, আপনি তথ্য দেন নাই, বা তারা পরে যে কোনো ভাবে তথ্য পেলো, তাহলে সেই ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত কি করা যাবে? জরিমানা আরোপ করা যাবে। সেটা করবো। আচ্ছা, জরিমানা আরোপ করা যাবে। আচ্ছা, তার মানে কি পেলাম? 200 এর আবশ্যকতা অনুযায়ী কোনো কেউ মানে তথ্য চেয়ে যদি তথ্য না পায় তাহলে 50,000 টাকা পর্যন্ত আয়কর কর্তৃপক্ষ জরিমানা করতে পারবে। দেখেন, সিরিয়াস চাইলে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ব্যর্থতা অব্যাহত থাকলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য 500 টাকা হারে জরিমানা আরোপ করতে পারবেন। আচ্ছা, এইখানে আরেকটা ফ্যাক্টর আমি বলি। এই যে জরিমানাগুলি, আপনারা এনজয় করবেন কথাগুলি আশা করি। এই যে জরিমানা, এই জরিমানা কি শুধু ব্যক্তি শ্রেণীর করদাতা যারা ধরেন
এই যে মাসে 20,000 বা 30,000 টাকা বেতনের চাকরি করে, অথবা বছরে 3 লাখ টাকা আয় বা 4 লাখ টাকা আয়, শুধু তাদের জন্যই এই জরিমানার বিধান? হ্যাঁ, আমি আমি যে যে প্রশ্নটা করেছি এটার আনসার দেন। এই জরিমানার বিধানটা কি শুধু ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য বা চাকরিজীবী করদাতার জন্য? সবার জন্য। সবাই বলতে, ধন্যবাদ, সবাই বলতে এখানে কে কে আসতে পারে বলেন? সবাই আমার মানে একটু একটু বলেন আর কি, চ্যাটে সবাই তো দেখবে, এটা তো আমার স্টাডির পার্ট। আমি যে থামি থামি মানে কি এটা স্টাডির পার্ট না? এনি এন্টিটি বলতে হ্যাঁ, কোম্পানির জন্য একজন লিখলেন কোম্পানি, তার মানে কি কোম্পানির, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, যাই থাকুক, পার্টনারশিপ ফার্ম, সভা সমিতি, অর্থাৎ যাই থাকবে সবার জন্যই কিন্তু একই বিধান। তার মানে আপনি যে আলোচনাটা আমি করলাম সেটা হচ্ছে সবার জন্য, ব্যক্তি প্রতিষ্ঠান সহ সবার জন্য। তার মানে এটা ইন্ডাস্ট্রিয়াল লটাও আপনি বুঝলেন যে এই লটাই আসলে ইন্ডাস্ট্রিয়াল ল। এই এই এটাই হচ্ছে কর্পোরেট ট্যাক্সের পার্ট। এখন যে কথা আপনি জানলেন, ব্যক্তির শ্রেণীর তো আমরা পড়ে আসছি কোথায়? ব্যক্তির শ্রেণীর বেতন হতে আয়, ভাড়া হতে আয়, এগুলি ব্যক্তির শ্রেণী পর্যন্ত, তাই না? সীমাবদ্ধ ব্যক্তির শ্রেণী। তারপর আর কি আছে? ব্যক্তি ভাড়া, ব্যক্তি, আর হচ্ছে কৃষি, না? আর আর কি অন্যান্য কিছু পার্ট, এগুলো হচ্ছে একেবারেই ব্যক্তি শ্রেণী। আর এছাড়া যে ধরেন আহ ধরেন ওই যে ফাইন্যান্সিয়াল, তারপরে হচ্ছে ক্যাপিটাল মানে মূলধনী আয়, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যবসা। ব্যবসা মানে কি দুইটাই, ইন্ডিভিজুয়াল এবং প্রাতিষ্ঠানিক দুইটাই, কিন্তু কোম্পানি দুইটাই, ব্যাংক, বিমা, ফাইন্যান্স যা বলেন। ওই যে ব্যবসা খাতে যে ধারাটা আমরা পড়ে এসেছি, সেটা কিন্তু সমস্ত ব্যবসার জন্য। তার মানে বিষয়টা এত আহ মানে সহজভাবে দেখলে হবে না, ঠিক আছে? এতটা বিষয় নেই। তার মানে একটা কোম্পানি, কোম্পানি মানে কি আপনি এভাবে চিন্তা করেন, তার মানে গ্রামীণ গ্রামীণ ব্যাংক যে, সেটাও এই আইন দ্বারা নিয়ন্ত্রিত। যদি বলি সবচেয়ে বড় কোম্পানি যেগুলো আছে বাংলাদেশে, তারাও কি এই যে আপনি যে আজকে আইনটা পড়লেন, ব্যবসা খাতে আয়, এই এই আইনটা দ্বারা তারা নিয়ন্ত্রিত। আপনি এটাকে এত সহজ করে দেখলে হবে না। তার মানে ওই যে ব্যবসা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, বড় বড় গ্রুপ অফ কোম্পানি দেখতে পাচ্ছেন, বিদেশি কোম্পানি দেখতে পাচ্ছেন, সবাই এই এই যে আপনি যে আইনটা পড়ছেন, এটা কোম্পানির কত আইন জানছেন আপনি, কর্পোরেট ট্যাক্সের আইন জানছেন আপনি। হ্যাঁ, মানে জাস্ট খালি বিষয়টা এরকম না যে এখানে শুধু আমরা মানে প্রশ্ন আর আনসার বা পরীক্ষায় পাশ করা। আপনি টোটাল ইন্ডাস্ট্রি, বাংলাদেশের প্রেক্ষাপটে টোটাল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ট্যাক্স ডিপার্টমেন্ট মানে অর্থাৎ ট্যাক্স রিলেটেড যে বিভিন্ন রুলস, সেগুলো আপনি স্টাডি করছেন এখানে এই আইনগুলির মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ, শোনার জন্য ধন্যবাদ। আচ্ছা, জরিমানা না, তারপরে আসি। আচ্ছা, তার মানে আমরা পেয়ে গেলাম এই পর্যন্ত। তার মানে জরিমানার একটা লাইনও কিন্তু আমি বাদ দেই নাই, জরিমানার একটা লাইনও আমি বাদ দেই নাই। ঠিক আছে, তার মানে আপনারাও পড়ার সময় একটা লাইনও বাদ দিবেন না, কোট করে করে এই জায়গাগুলি নিশ্চিত করবেন। ঠিক আছে, কোট করে করে এই জায়গাগুলি নিশ্চিত করতে হবে। পরে 267 কি বলা হচ্ছে? বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হিসাব রক্ষণাবেক্ষণ না করবার জরিমানা। ঠিক আছে, হিসাব রক্ষণাবেক্ষণ না করার জরিমানা। চলেন দেখি কি বলা আছে। উপধারা 1, যে ক্ষেত্রে স্পর্শযোগ্য সম্পত্তি, টেনজিবল অ্যাসেট, যেটাকে আপনি টাচ করতে পারেন, টেনজিবল অ্যাসেট, বিল্ডিং টাচ করা যায়, গাড়ি টাচ করা যায়, প্ল্যান্ট এন্ড মেশিনারি টাচ করা যায়। হ্যাঁ, অ্যাসেটের কিন্তু আবার অ্যাসেটের বিষয়টা যেহেতু আসলো, একটু বলি। অ্যাসেটের কিন্তু আবার বিভিন্ন বিষয় আছে, টেনজিবল অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট, অস্পর্শযোগ্য সম্পত্তি, স্পর্শযোগ্য সম্পত্তি। ঠিক আছে, টেনজিবল, ইনটেনজিবল, এই দুইটা শব্দ একটু যেহেতু আসছে আলোচনায়, আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে দৃশ্যমান সম্পত্তি, আর একটা হচ্ছে অদৃশ্য সম্পত্তি। ঠিক আছে, যে ক্ষেত্রে স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হতে আয় নাই, স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হতে আয় নাই, এইরূপ কোন ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা 72 এর উপধারা 3 অনুসারে
বা উক্ত ধারার উদ্দেশ্যে প্রণীত কোনো আদেশ বা বিধিমালার বিধান পালনে ব্যর্থ হন, সেক্ষেত্রে উপকার কমিশনার তার উপর নিম্ন বর্ণিত ভাবে জরিমানা আরোপ করতে পারবেন। এখানে তাহলে কি একটু আর একটু ভালো করে বুঝি। বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হিসাব রক্ষণাবেক্ষণ না করবার জরিমানা, যে ক্ষেত্রে স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হতে আয় নাই, তার মানে স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হতে আয় নাই, অর্থাৎ ধরলাম এখানে স্পর্শযোগ্য সম্পত্তি হতে পারে বাড়ি ভাড়া হতে আয় নাই, অথবা কোনো প্ল্যান্ট এন্ড মেশিনারি ভাড়া দিয়ে আয় নাই, এইরূপ কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা 72-এর উপধারা 3 অনুসারে বিধান পরিপালনে ব্যর্থ হন। তার মানে 72-এ কি আছে সম্ভবত হিসাব রক্ষণাবেক্ষণের ধারা 72টা একটু দেখি আমি। 72 সম্ভবত হিসাব রক্ষণাবেক্ষণ পদ্ধতি, এরপর আমি একটু দেখে নিই। হ্যাঁ, হ্যাঁ, হিসাব রক্ষণ পদ্ধতি এটাই আছে। তার মানে 72-এ কি আছে, এই হিসাব রক্ষণ পদ্ধতির কথা ডিক্লেয়ার দেওয়া আছে যে আপনাকে হিসাব রক্ষণ পদ্ধতি মোতাবেক হিসাব রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কেউ যদি এই পদ্ধতিতে হিসাব না রাখে, যাদের রাখবার কথা তারা যদি না রাখে, এটা বুঝবেন, যাদের রাখবার কথা, আমার জন্য না কিন্তু, আমি তো স্যালারি খাতে আয় ভাই, আমার তো অ্যাকাউন্টিং ফার্ম দ্বারা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা আমার পরিবারের হিসাব রাখার দরকার নেই, তাই না। আমি তো স্যালারি খাতে আয় করি, আমার তো গ্রোসারি শপ, আমার তো চার্টার্ড অ্যাকাউন্ট দ্বারা এই হিসাব রক্ষণ পদ্ধতিকে ফলো করার কি প্রয়োজন আছে কি। আমি আমি একজন মুদির দোকানে, আমার কি প্রয়োজন আছে? নাই। তার মানে আমি আমি বেতন খাতে আয় করি, আমার কি প্রয়োজন আছে? আমার কৃষি ভাই, আমার কি ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা ওই অ্যাকাউন্টস বা অডিট রিপোর্ট প্রিপারেশনের দরকার আছে? নাই। তার মানে যাদের যাদের উপর এই বিধি অর্পিত, ঠিক আছে, তাদের উপর জরিমানা, কি জরিমানা? ক, তার প্রদেয় করের অনধিক অনধিক 1.5 গুণ পরিমাণ, প্রদেয় করের অনধিক 1.5 গুণ। প্রদেয় কর যদি 3000 টাকা হয় তাহলে 1.5 গুণ কত বলেন? এটা বলেন। হ্যাঁ, 4500, তার মানে অনধিক 1.5 গুণ। প্রদেয় করের অনধিক 1.5 গুণ জরিমানা, তার মানে 4500 টাকা হচ্ছে জরিমানা। কর তো প্রদেয় কর তো আছে, তার মানে জরিমানা হচ্ছে 4500, তার মানে 1.5 গুণ জরিমানা। হ্যাঁ, তা আমার এখানে এগুলি বড় প্রশ্ন আসে না, ছোট প্রশ্ন আসে, আমাকে মনে রাখতে হবে। ছোট প্রশ্ন কত গুণ জরিমানা? 1.5 গুণ জরিমানা। দেখেন, দেড় শব্দটা একদম মানে ওই এতে বানান করে লেখা, ঠিক আছে, 1.5 গুণ জরিমানা যদি কেউ নির্ধারিত পদ্ধতিতে হিসাব রক্ষণাবেক্ষণ না করে। আর কি বলা হচ্ছে, এবং উক্ত ব্যক্তির মোট করমুক্ত আয় সীমার মধ্যে হলে, আমি চলিত ভাষায় পড়ছি কিন্তু এখানে তো হচ্ছে বইয়ের ভাষায় লেখা, উক্ত ব্যক্তির মোট করমুক্ত আয়, উক্ত ব্যক্তির মোট করমুক্ত আয়, এটাকে দ্বারা একটু হাইলাইট করে দিই, পর্বে ভাগ করে দিই। উক্ত ব্যক্তির মোট করমুক্ত আয় সীমার মধ্যে হলে 5000 টাকা, যদি তার করমুক্ত সীমার মধ্যে হয়। করমুক্ত সীমার মধ্যে এই কথাটার ব্যাখ্যা বলেন। বলা হচ্ছে, আমি লাইনটাকে কিন্তু ভেঙে দিছি মানে কি, লাইনটাকে ভাগ করে দিলাম পড়ার সুবিধার জন্য, লাইনটাকে আমি ভাগ করে দিলাম যেন আপনার এই লাইনটা বুঝতে সহজ হয়। উক্ত ব্যক্তি মোট করমুক্ত আয় সীমার মধ্যে হলে, করমুক্ত আয়ের সীমা কত বলেন? হ্যাঁ, ধন্যবাদ। কর দিতে হবে না, আর তার মানে কি, করমুক্ত সীমার মধ্যে হলে তার ট্যাক্স আসে নাই, তাহলে সে 1.5 গুণ কেমনে দিবে? তার মানে তার 1.5 গুণ হবে না, তার কত হবে? তার 5000 টাকা। আশা করি ভুলবেন না। তার মানে এটা তো পরে আছে, এটা পরে যাচ্ছি। তার মানে মূল যে এত ডিপের কোয়েশ্চেন আশা করি করবে না, এরপরেও ডিপ থেকেই আলোচনা করছি আপনাদের জন্য। তার মানে তার যদি ট্যাক্স না আসে তাহলে হচ্ছে 5000 টাকা, আর যদি তার ট্যাক্স আসে তাহলে হচ্ছে 1.5 গুণ। কি জন্য জরিমানা? হিসাব রক্ষণাবেক্ষণ সঠিক পদ্ধতিতে, অর্থাৎ অর্থাৎ সঠিক পদ্ধতি মানে কি, আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড
বা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে কি আইএফআরএস বা তারপরে হচ্ছে বাংলাদেশের যে বাংলাদেশের যে চার্টার্ড ফার্ম আছে, সিএ ফার্ম আছে, তাই না? এইটার অনুসারে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং, এগুলি অনুসরণ করে তারা যদি কাজ না করে তাহলে এই জরিমানা তাকে দিতে হবে। ঠিক আছে। 2, যেই ক্ষেত্রে স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হতে আয় রয়েছে এইরূপ কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, আচ্ছা এখানে তার মানে আবার কি আছে দেখেন, কন্ডিশন আছে। কন্ডিশনটাতে আমি থামলাম। কন্ডিশনটা কি? যদি আমার যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে আমি ছাড় পেতে পারি নাকি? যদি না থাকে তাহলে হচ্ছে এটা অ্যাপ্লাই হবে। কি হবে? ধারা 72-এর উপধারা 3 অনুসারে, উপধারা 3-এ কি আছে? ধারা 72-এর উপধারা 3, বোর্ড যদি সেটা মানে বোর্ড যেভাবে নির্ণয় করে, ঠিক আছে, বোর্ড যেভাবে চায় 3 অনুসারে বা উক্ত ধারার উদ্দেশ্যে প্রণীত কোনো আদেশ বা বিধিমালার বিধান পরিপালনে ব্যর্থ হন, সেক্ষেত্রে উপকার কমিশনার তার উপর স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হতে অর্জিত আয়ের জন্য প্রদেয় করের 50% বা 5,000 টাকা, প্রদেয় করের 50% বা 5,000 টাকা, দুটির মধ্যে যা অধিক সেই পরিমাণ জরিমানা আরোপ করতে পারবেন। একটা হচ্ছে স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হতে আয় নাই, এটার ক্ষেত্রে হচ্ছে এই বিধান, স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হতে আয় নাই। আরটা বলা হচ্ছে স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হতে আয় আছে, ঠিক আছে। তার ক্ষেত্রে হচ্ছে প্রদেয় করের 50%, এখানে ছিল 1.5 গুণ, আর হচ্ছে প্রদেয় করের 50 মানে অর্ধেক, ঠিক আছে। আর হচ্ছে 5,000 টাকা, এই দুটির মধ্যে যে অর্থাৎ তার মানে এই 5,000 আর এই 5,000 মিল আছে, কিন্তু এখানে আহ প্রদেয় করের 50% বা 5,000 টাকা, তার মানে কি এটা হচ্ছে তার যদি করমুক্ত আয় সীমা থাকে তবু কি 5,000 নাকি? তার ট্যাক্স আসলেও মানে তার প্রদেয় কর থাকলে 5,000, যদি না থাকে তবু 5,000, দুটির মধ্যে যা অধিক যেটা হয়। যদি প্রদেয় কর থাকে 50% যদি অধিক হয় তাহলে 50%, আর ধরেন প্রদেয় কর নাই তাহলে কি অধিক কোনটা? 5,000, ঠিক আছে, অধিক হচ্ছে 5,000, অধিক হচ্ছে 5,000, তার মানে এই যে। তো এখান থেকে আপনার ছোট ছোট অনেক প্রশ্ন পাবেন আশা রাখি, এগুলি থেকে প্রশ্ন আসে। যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন করে এখান থেকে এগুলি থেকেই তো আসবে, তাই না? এটাই তো ঠিক আছে, এগুলি তো ভিতরের কোয়েশ্চেন, একেবারে লাইন টু লাইন, হ্যাঁ, বিজ্ঞানের ছাত্রের মতো। বোর্ড কাদেরকে নিয়ে গঠিত না? বোর্ড তো হচ্ছে এটার আছে, বোর্ড কাদেরকে নিয়ে গঠিত এটা একটা ইনস্ট্রাকশন আছে, এটা আমরা পরে আবার দেখে নিব না, হ্যাঁ। যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা থাকে, হ্যাঁ, একটা লেভেল থেকে শুরু করে, হ্যাঁ, ওই ধরনের মেম্বার গুলি নিয়ে তারা করে, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মানে আমি না দেখে বলছি আর কি, ঠিক আছে। হ্যাঁ, যেমন ধরেন কেউ কর কমিশনার হিসেবে 5 বছর দায়িত্ব পালন করেছেন, হ্যাঁ, কেউ হয়তো বিচারক ছিলেন, হ্যাঁ, তারপরে ধরেন কেউ হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওই 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 টাইপের ওই লেভেলের মানুষগুলোকে নিয়ে বোর্ড গঠিত হয়, হ্যাঁ। মানে এটা জাস্ট আমি ছোট পরিসরে বললাম, না দেখে, হ্যাঁ। তারপরে ক্লাস কি ঠিক আছে? কোনো অসুবিধা বুঝতে? বুঝতে কোথাও অসুবিধা? না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলবেন, হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে ক্লাসের মধ্যে, হ্যাঁ, কারণ এক একজনের স্টাইল ধাঁচ এক এক রকম, তাই না? জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে। হ্যাঁ, সীমাবদ্ধতা আমারও থাকতে পারে, ঠিক আছে, এরপরেও জানাবেন, একটু জানাবেন, আমি চেষ্টা রাখবো। হ্যাঁ, আর সব দিন সব ক্লাস ভালো লাগবে না, এটা আমার ক্ষেত্রেও সত্য, আপনার ক্ষেত্রেও সত্য। হ্যাঁ, আমরাও করেছি ক্লাস, আইনের ক্লাস, লয়ের ক্লাস, এটাই স্বাভাবিক। পড়তে 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 এক সময় গিয়ে দেখা গেলে এখন ভালো লাগে, ঠিক আছে, এখন ধরতে পারে, হ্যাঁ। অনেক কিছু এখনো ধরতে পারি না, হ্যাঁ, মানে কিছুটা পারে আর কি, এমন অনেক বিষয় আছে এখনো ধরা যায় না। তা আমরা কি করি এই ক্ষেত্রে? তখন যারা টপ লেভেলের প্র্যাকটিশনার, হ্যাঁ, বা ধরেন একেবারে হায়ার অথরিটি, আয়কর কর্তৃপক্ষ, ধরেন কর কমিশনার,
তখন ওনাদের সাথে আমরা আলোচনা করি যে স্যার এই আইনটা তাহলে কিভাবে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা আমরা ক্লিয়ার হইতে চাই। আবার আপনারা একটু খেয়াল করবেন, এটা খেয়াল করবেন, হয়তো চোখে পড়েছে কিনা, ধরেন বোর্ড একটা আইন বা বিধি তারা নোট করে সামনে আনলো, তারপরে কি হয়, অধিকতর ব্যাখ্যার জন্য আবার আবেদন করা হয় না? আপনারা খেয়াল করেছেন কিনা যে এটা আপনি আরো স্পষ্ট করে দেন, হয় কিনা? একটু আনসার চাই। বোর্ড আইন করলো, তারা দেখেন কত স্কলার, তারা সবাই মিলে আইন বা বিধি প্রণয়ন করলো, তারপরে কি হয়, তারপরেও মাঝে মাঝে আমরা দেখি যে অধিকতর স্পষ্টীকরণ কখন আসে, যখন দেখা গেল যে এটা নিয়ে কাজ করতে মানে কোনো অসুবিধা হচ্ছে মাঠ পর্যায়ে, যে অফিসাররা ঠিক মতো সেটা মানে এটা আন্ডারস্ট্যান্ডিংটা নিতে পারছে না, অর্থাৎ বোর্ড যেভাবে সেটা নির্ণয় করে দিয়েছে ওই রুট লেভেলে বা আমাদের লেভেল পর্যন্ত এসে সেটা এটার অ্যাপ্লাইটা ঠিক মতো হচ্ছে না, বা এখানে মানে সুনির্দিষ্ট বিষয়টা এখানে তুলে ধরা যাচ্ছে না, তখন কি হয়, বোর্ড কি করে, তখন বোর্ড আরো অধিকতর এভাবে বিজ্ঞপ্তি দিয়ে টাইটেল দিয়ে প্রজ্ঞাপন জারি করে যে আরো অধিকতর স্পষ্টীকরণ অমুক ব্যাপারে, করে কিনা একটু জানতে চাই, আপনাদের চোখে পড়েছে কিনা? এরকম বিভিন্ন আইন আছে, তারা আবার স্পষ্ট করে। ঠিক আছে, তার মানে এই বিষয়টা একটা লেন্দি ব্যাপার, হ্যাঁ লেন্দি ব্যাপার, অনেক লেন্দি ব্যাপার, অনেক লেন্দি ব্যাপার। হ্যাঁ, একটা আইন অনেক ঘেটে 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 আন্ডারস্ট্যান্ডিং আনতে হয় অ্যাপ্লাই এর জন্য। আর এমনি তো পড়ার জন্য পড়লাম সেটা ঠিক আছে, কিন্তু যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার একটা অ্যাপ্লাই এর জন্য একজনের 10 লাখ টাকা সেভ হবে, আপনি যদি ভুলভাবে অ্যাপ্লাই করেন তার 10 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হবে। তার মানে কতটুকু সচেতন থাকতে হয়, সেই করদাতা তো তখন ধরবে, সেই করদাতা তো আরো 5 জনের কাছে গিয়ে সেই আইন অ্যানালাইসিস করবে যে ভাই আমাকে যে 10 লাখ টাকা ট্যাক্স দিতে হলো এই আইনের প্রেক্ষিতে, এটা তো বুঝলাম না, উকিল সাহেব কি ঠিক দিল না উকিল সাহেব কাজটা পারে নাই। অনেক ফ্যাক্টর। আপনার একটা অ্যাপ্লাইয়ের জন্য, রুলসের একটা অ্যাপ্লাইয়ের জন্য একজন করদাতা ক্ষতিগ্রস্ত হইতে পারে সঠিকভাবে যদি সেটা উপস্থাপন করা না যায়। জাল করদাতা শনাক্তকরণ নম্বর টিআইএন ব্যবহারের জন্য জরিমানা। আচ্ছা, এটার ভিতরের পড়ার দরকার নেই, এটার এটার জরিমানা কত আমি শুধু এটা নিব, ঠিক আছে, এটা তো আর দরকার নেই ভিতরে কি আছে, যে আপনি যদি জাল কোনোভাবে জাল করদাতা হিসাবে শনাক্ত হন, বা ভুল 3 নাম্বার আপনি জালিয়াতি করেন, তখন কি হবে, 20,000 টাকা জরিমানা আরোপ করতে পারবে। আমার এটার আনসার এই পর্যন্ত, আমার আর ভিতরের কথা দরকার নেই, এটা 1 নাম্বারই পাবেন, এর বেশি পাবেন না, এর বেশি আপনাকে দিবে না, বড় প্রশ্নের সাথে দিলেও আপনাকে 1 নাম্বারই দিবে। আচ্ছা, অগ্রিম কর, তার মানে জরিমানার চ্যাপ্টারে বিভিন্ন সারা বই যে আমরা পড়ে আসলাম, তার মানে বিভিন্ন বিষয়টাকে কিন্তু এখানে হাইলাইটস করা হচ্ছে জরিমানার ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কি জরিমানা। ফেক টিন কিভাবে হয়, ফেক টিন ধরেন একজনের টিন কপি পেস্ট করে নাম চেঞ্জ করে আরেকজন চালায় দিল, নাম্বার একটা চেঞ্জ করে ডিজিট একটা চেঞ্জ করে, হতে পারে না, এখন তো আর সম্ভব না। যদি রিটার্ন দেয়, ও এটা ধরেন সে রিটার্ন দিবে না, এমনিতেই কাজ করার জন্য করলো, তার অনলাইন প্রক্রিয়ায় আওতাভুক্ত না হওয়ার জন্য করলো, ধরেন সে জমি রেজিস্ট্রি করবে, তাকে তো আর যাচাই করা হয় না, এইভাবে হয় আর কি। অগ্রিম কর ইত্যাদি পরিশোধে ব্যর্থতার জন্য জরিমানা, যে ক্ষেত্রে অংশ 10-এর আওতায় কর নির্ধারণ সম্পর্কীয় কোনো কার্যক্রম চলাকালে উপকার কমিশনার এই মর্মে সন্তুষ্ট হন যে কোনো ব্যক্তি যৌক্তিক কারণ ব্যতীত, আমরা প্রায় সব কয়টিতেই পাচ্ছি যৌক্তিক কারণ ব্যতীত, ঠিক আছে, ধারা 154 এর বিধান অনুযায়ী অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হয়েছেন, বা ধারা 155 এর অধীন তার দ্বারা প্রদেয় করের এইরূপ কোন প্রাক্কালন উপস্থাপন করেন যা তার জানা মতে বা বিশ্বাস অনুযায়ী অসত্য, তাহলে কি হবে, কত জরিমানা হবে দেখি। সেক্ষেত্রে তিনি উক্ত ব্যক্তির উপর সর্বোচ্চ এইরূপ পরিমাণ জরিমানা আরোপ করতে পারবেন, কে করবেন, উপকার কমিশনের মতো, যা উক্ত ব্যক্তির প্রদেয় কর ও প্রকৃত পক্ষে পরিশোধিত কর এই দুইয়ের মধ্যে ব্যবধানের অধিক নয়। প্রদেয় কর ও প্রকৃতপক্ষে পরিশোধিত কর এই দুইয়ের মধ্যে ব্যবধানের অধিক নয়, তার মানে প্রকৃত কর যেটা বা প্রদেয় কর যেটা সেই পরিমাণ জরিমানা করবেন। স্পষ্ট কিনা দেখেন,
প্রদেয় কর ধরেন আমি আমার আয়টা এই লেভেলে, আমার কথা ছিল অগ্রিম কর দিতে হবে। অগ্রিম কর কয়টা কিস্তিতে দেওয়া হয় বলেন? অগ্রিম কর কয়টা কিস্তিতে দেওয়া হয়? চ্যাট অপশনে আমরা পড়েছি অলরেডি। 4টা কিস্তিতে দেওয়া হয়। ধন্যবাদ, ধন্যবাদ। না না, 4টা কিস্তিতে দেওয়া হয়। তার মানে আপনি সেগুলি মানলেন না। তার মানে এই যে মানলেন না, তার মানে প্রদেয় কর তো একটা আছে, সেটা তো আপনাকে দিতেই হবে বছর শেষে। ধরলাম প্রদেয় কর 5,000, তার মানে কি বলা হচ্ছে? প্রদেয় কর ও প্রকৃতপক্ষে পরিশোধিত কর, অর্থাৎ প্রকৃতপক্ষে যেটা সে পরিশোধ করবে বা যেভাবেই চিন্তা করেন, তার মানে সেই পরিমাণ এই দুইয়ের মধ্যে ব্যবধানের অধিক হবে না। দুইয়ের মধ্যে ব্যবধানের অধিক হবে না। প্রদেয় কর ও প্রকৃতপক্ষে পরিশোধিত। প্রদেয় কর কোনটা? প্রকৃতপক্ষে পরিশোধিত কর ও প্রদেয় কর। আচ্ছা, এখানে একটু থামি। অগ্রিম করের মধ্যে তিনি হয়তো একটা পার্ট দিয়েছেন, ধরেন 5,000 টাকার মধ্যে 3,000 দিয়েছেন, তো প্রদেয় কর কত? 2,000। তাই ব্যবধান কত? প্রকৃত কর, প্রকৃতপক্ষে পরিশোধিত কর হচ্ছে 3,000 পরিশোধ করেছেন। প্রদেয় কর, প্রদেয় কর, তার মানে প্রদেয় কর আছে আরো 2,000, তার মানে এই দুইয়ের মধ্যে ব্যবধান এর অধিক হবে না। একটু কমপ্লেক্স না? দাঁড়ান দেখি আরো কত ভাবে স্পষ্ট করা যায়, দেখি। আচ্ছা, প্রদেয় কর ও প্রকৃত পক্ষে পরিশোধিত কর, যেটা রিয়েলি তিনি পরিশোধ করেছেন, এর মধ্যে যদি কোনো ব্যবধান থাকে তার বেশি হবে না, সেই পরিমাণ তিনি জরিমানা আরোপ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি মার্ক করে রাখি। তার মানে এটা কোনো পার্সেন্টেজ না কিন্তু, হ্যাঁ। এটা মানে অগ্রিম করটা হচ্ছে গভর্নমেন্টের নির্দেশনা হচ্ছে, কারো যদি আবার বলি 6 লাখ টাকা আয় থাকে, সে 4টা কিস্তিতে পরিশোধ করবে। তার মানে তো সে ট্যাক্স তো দিবেই। তার মানে এটার জন্য হয়তো কোনো পার্সেন্টেজ দেয় নাই। সে যদি কোনো কিস্তি ফেল করে বা সঠিক সময় না দেয়, তখন উক্ত ব্যক্তির যে প্রদেয় কর থাকে বা তিনি যেটা পরিশোধ করেন, এর মধ্যে এই দুইয়ের মধ্যে ব্যবধানের অধিক হবে না, সেই সেই পরিমাণ জরিমানা তিনি আরোপ করতে পারবেন। ঠিক আছে। আর কি, আর মূল বিষয়টা কি ছিল? যদি দেখেন, এই উপকর কমিশনার এই মর্মে সন্তুষ্ট হন যে কোনো ব্যক্তি ব্যর্থ হয়েছে, অর্থাৎ তিনি যদি মনে করেন, অর্থাৎ এই বিষয়গুলি কিন্তু সমস্তটাই কার উপরে? উপকর কমিশনার উপরে, মর্জির উপরে নির্ভর করে। তিনি চাইলে আপনাকে সেই জরিমানা করতে পারেন। সন্তুষ্ট হন যে, এভাবে কিন্তু বলা, হ্যাঁ, করতে পারবেন, করতে হবে না কিন্তু। উপকর কমিশনার মহোদয় চাইলে এগুলি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, পরে নোটিশের অমান্যতার জন্য জরিমানা। নোটিশের অমান্যতা, আপনাকে নোটিশ করা হয়েছে, আপনি সেই নোটিশ মানলেন না, না মানলে কি জরিমানা হবে? শুধু সেই মূল পয়েন্ট আমরা ফোকাস করবো, হ্যাঁ। কি কি পরিমাণ জরিমানা আরোপ করতে পারবেন? মোট আয়ের উপর আরোপযোগ্য করের অধিক হবে না। মানে কর, কর তো তিনি দিবেনই। ধরেন 3,000 টাকা কর আসলো, তার মানে জরিমানার পরিমাণও 3,000 টাকার অধিক হবে না। অর্থাৎ আয়ের উপরে আরোপযোগ্য করের অধিক হবে না। ঠিক আছে। জাস্ট এখন জাস্ট মূল বিষয়টা শুধু ফোকাস করে যাই। রিটার্নের ভিত্তিতে কর পরিশোধে ব্যর্থতার জরিমানা, অর্থাৎ রিটার্নের ভিত্তিতে যদি কর আসে, সেটাও যদি আপনি না দেন, কোনোভাবে যদি আপনি এড়িয়ে চলেন কারসাজি করে, তাহলে কি বলা হচ্ছে? 173-এর আবশ্যকতা অনুযায়ী কর পরিশোধ করেন নাই, সেক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর সম্পূর্ণ করের অনধিক 25%, সম্পূর্ণ করের অনধিক 25% ক্ষেত্রমতো অপরিশোধিত আংশিক করের সমপরিমাণ পর্যন্ত জরিমানা করতে পারবেন। তার মানে সম্পূর্ণ করের, অর্থাৎ তার 5,000 টাকা ট্যাক্স হলে এর 25% জরিমানা করতে পারেন, যদি তিনি কোনোভাবে মানে রিটার্নের ভিত্তিতে যে কর আসে সেটা যদি কোনোভাবে তিনি এড়িয়ে যান। আবার যতটুকু তিনি পরিশোধ করেন নাই, অর্থাৎ 2,000 টাকা তিনি কম দিলেন, তাহলে সেই 2,000 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবেন।
তারপর আয় গোপন করিবার জরিমানা। আচ্ছা, এই ব্যাখ্যাটার পড়লাম না, এই ব্যাখ্যাটার গেলাম না। ফাঁকি দেয়া অঙ্ক ইন্টু হচ্ছে 10%। এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আয় গোপন করবার জরিমানা। হ্যাঁ, এই ব্যাখ্যাটা একই রকম ব্যাখ্যা, একটু পড়ে নিবেন। আর কি বলা হচ্ছে, যেই কর বর্ষে কর ফাঁকি সংগঠিত হয়েছে সেই কর বর্ষ হতে উক্ত কর ফাঁকির বিষয়টি যেই কর বর্ষ উদ্ঘাটিত হয়েছে সেই কর বর্ষ সহ মোট বৎসর। অর্থাৎ আপনার 5 বছর আগের যদি ঘটনা ঘটে, তার মানে কত বছর দিবেন ফাঁকির অঙ্ক। ধরলাম আমার 10,000 টাকা ট্যাক্স ফাঁকি আছে, এর 10%, ফাঁকির অঙ্ক ইন্টু 10%, সেটা কয় বছর পর্যন্ত, সেটা তো আমার দিতেই হবে। যেটা আমি ফাঁকি দিয়েছি সেটা তো দিবই, আবার পাশাপাশি 10% দিতে হবে। যদি 6 বছর পর্যন্ত সেটা গোপন থাকে, 6 বছর পর্যন্ত আমাকে দিতে হবে। আয় গোপন করার জরিমানা। আপনি শুধু এখানে শোনেন, এখানে শুধু 3,000 টাকা আর 5,000 টাকা ওই ট্যাক্স দেখবেন না। ঠিক আছে, আপনি এখানে চিন্তা করেন ট্যাক্সের পরিমাণ 10 লাখ, আপনি এখানে চিন্তা করেন ট্যাক্সের পরিমাণ 50 লাখ, পরে চিন্তা করেন। আর শুধু 3,000 আর 5,000 আর 10,000 ট্যাক্স দেখবেন না। জরিমানার ব্যাপারটা এভাবে চিন্তা করেন, যদি আমার এখানে 10 লাখ টাকা ট্যাক্স আছে, 10 লাখের 10% কত, 1 লাখ নাকি? ভুল বলছি না? 10 লাখের 10% 1 লাখ না, না 10,000? বলেন, আমি ভুল বললে আপনারা বলবেন। দেখি কি বললেন। 10,000, হ্যাঁ ধন্যবাদ। একজন তো 1 লাখ লিখলেন, ঘটনা কি, কোনটা ঠিক? 1 লাখ তো, 10,000 না, 1 লাখ, 1 লাখ। আচ্ছা, তার মানে এইভাবে চিন্তা করেন, ফাঁকির অঙ্ক সেটা তো আমার দিতেই হবে। 10% হচ্ছে 1 লাখ 1 বছরের জন্য। যদি ধরা পড়ে 5 বছর পরে, যদি ধরা পড়ে 10 বছর পরে, কত হবে জরিমানা? ছোট, ধরেন যেগুলি ছোট ফাইল, ছোট কেস, সেগুলি তো বিষয় না। আপনি যে বড় প্রতিষ্ঠান চিন্তা করেন, বি সিরিয়াস। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এটা, এগুলি ছোট ছোট কোয়েশ্চেন আসে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক জাল নিরীক্ষা প্রতিবেদন, অডিট রিপোর্ট যদি জাল করে, এখন কি করে, অডিট রিপোর্ট জাল করলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে কি করা হয়, সাসপেন্ড করা হয়, বা অর্থাৎ তার সনদ বাতিল করে দেওয়া হয়। এগুলি কি জানেন আপনারা? এখন আর ওই জাল অডিট রিপোর্ট করার সুযোগ নেই, 3টা অডিট রিপোর্ট করার সুযোগ নেই। আগে এটা করা হতো, ঠিক আছে? এখন যদি ধরা পড়ে, ডাবল কোনো রিপোর্ট ধরা পড়ে, একেবারে বাতিল করে দেওয়া হয়। এখানে শুধু কতটুকু জরিমানা সেটার কথা বলছি, ঠিক আছে? সর্বনিম্ন 50,000 টাকা ও সর্বোচ্চ 2 লাখ টাকা জরিমানা আরোপ করবেন। যদি কি হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক জাল নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নের জন্য, প্রণয়নের জন্য কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে জরিমানা না, আমি যে করদাতা হিসাবে প্রণয়ন করলাম, আমাকে জরিমানা করা হচ্ছে কত, 50,000 টাকা বা সর্বোচ্চ 2 লক্ষ টাকা। ঠিক আছে? জাল নিরীক্ষা প্রতিবেদন দাখিলের জন্য জরিমানা, সেটা কত, 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। কর পরিশোধে খেলাপি হবার জরিমানা, খেলাপি কর পরিশোধে খেলাপি, এই যে আমরা আলোচনা করেছিলাম কর খেলাপি না, যে ট্যাক্স রিকভারি অফিসার পরে নিয়োগ করতে হয়, তাই না? আচ্ছা, এইরূপ অঙ্ক বকেয়া করের অধিক হবে না, এটা হচ্ছে টেকনিক্যাল, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে জাল নিরীক্ষা প্রতিবেদন, এগুলি ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? কর ফাঁকি, আয়কর গোপন, এই যে উপরের গুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, উপরের গুলি। সেটার জন্য আমি উপরের প্রত্যেকটা লাইন ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করেছি। ঠিক আছে, উপরের গুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যেগুলি ধরেন ইম্পর্টেন্ট না, আমি সেগুলি স্কিপ করে যাব। আচ্ছা, এখানে একটা স্পেশাল বিষয় আছে, জরিমানা আরোপের জন্য পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের পূর্বানুমোদন। উপকর কমিশনার ধারা 266, 275,
ধারা 276, 277, 278 ও 279-তে বর্ণিত ক্ষেত্রসমূহ ব্যতীত পরিদর্শক অতিরিক্ত কর কমিশনের পূর্বানুমোদন গ্রহণ না করে এই অংশের আওতায়, এই অংশ কি বলেন, এই অংশ বলতে কি বোঝাচ্ছে? আপনাদের কাছ থেকে শুনতে চাই, এই অংশ বলতে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, চ্যাট অপশনে নোট দেন, এই অংশ বলতে কি বোঝানো হচ্ছে? একটু নোট দেন, বললেই মনে হবে ও এটা, এটা তো পারার কথা। এই অংশ বলতে কি, আমরা কত অংশে আছি? অংশ মানে এই যে আমরা যে পড়ছি, এটা কত অংশের পড়া? এখন বললেন, আমি তো বলে দিলাম, এখন বলেন এই অংশ বলতে এটা কত অংশ, আমরা যে পড়াশোনা করছি এটা কত অংশ? হ্যাঁ, এই তো পয়েন্ট, তো এই তো হলো 19। ইয়েস, 19, 19, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 19, হ্যাঁ অংশ 19। এই যে 19-এ পড়লাম, 19-এর মধ্যে কি বলা হচ্ছে? 266, 266 কি আছে? রিটার্ন ইত্যাদি দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা। 275 কি আছে দেখি? কর পরিশোধে পরিশোধে খেলাপি হবার জরিমানা। তারপরে 276 কি আছে? 235-এর বিধান পরিপালন না করবার জরিমানা। তার মানে এই ধারাতে বর্ণিত যে বিষয়গুলি আছে, এটা ছাড়া, এটা ছাড়া ক্ষেত্র ব্যতীত পরিদর্শী কমিশন অতিরিক্ত কর কমিশনের পূর্বানুমোদন গ্রহণ করে করতে হবে। অর্থাৎ না করে এই অংশের কোনো পাওয়ার উপকর কমিশনার মহোদয় প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ এই দুই একটা বিষয় ছাড়া, এই দুই একটা বিষয় উপকর কমিশনার পারবেন, তিনি নিজে সরাসরি পারবেন। আর এছাড়া যে বড় বড় ফ্যাক্টর গুলি আছে, বড় বড় ফ্যাক্টর কি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক, এটা কি আছে এখানে 273, এখানে দেখেন 273 নাই, তারপরে 274 নাই। ওদের ওদের কার্যক্রমের জন্য যদি আপনাকে, তারপরে হচ্ছে 272 নাই, ওই ওই ওইগুলির জন্য যদি জরিমানা, ওই ধারাগুলির জন্য যদি জরিমানা আরোপ করতে হয়, তবে কি করতে হবে? পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে। ঠিক আছে, ইন্টারেস্টিং না? তার মানে উপকর কমিশনার চাইলেই পারবেন, সব কয়টাতে পারবেন। আচ্ছা, বেশ। যদি কিছু ইম্পর্টেন্ট থাকে থামবো, নাহলে থামবো না। আচ্ছা, তাহলে জরিমানার চাপড়ার মানে দুই একটা আমি বাদ দিলাম, এখানে শুধু আছে একটাই, যে সংশোধিত আয়ের পরিমাণের ভিত্তিতে জরিমানা আদেশ সংশোধন। জরিমানা আদেশ সংশোধন, এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে এই অংশের অধীন আরোপিত কোনো জরিমানার পরিমাণ এই আইনের বিধানাবলীর আওতায় নির্ধারণকৃত আয়ের পরিমাণের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। আচ্ছা, জরিমানার আদেশ জারি করতে পারবে, তাই তো? আচ্ছা, এটা দেখি 180 দিনটা কি বলা হচ্ছে, এইরূপ আবেদন প্রাপ্তির 180 দিনের মধ্যে যদি কোনো আদেশ প্রদান করা না হয়। আচ্ছা, চাইলে, ও আচ্ছা, এই যে জরিমানা, আচ্ছা জরিমানা তো বিধান আছে, পাশাপাশি উপকর কমিশনের নিকট জরিমানা আদেশ প্রেরণ। আপিল ট্রাইব্যুনাল বা উপকর কমিশনার ব্যতীত অন্য কোনো আয়কর কর্তৃপক্ষ এই অংশের আওতায় যদি কোনো জরিমানা আরোপের আদেশ প্রদান করে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে উক্ত আদেশের একটা অনুলিপি উপকর কমিশনার বরাবর প্রেরণ করতে হবে। এবং সেই কারণে জরিমানা, যেই সেই কারণে জরিমানা আদায়ের সহিত সম্পৃক্ত এই আইনের সকল বিধানাবলী এই রূপে কার্যকর হবে যেন উক্ত আদেশ উপকর কমিশনার প্রদান করেছে। আচ্ছা, এটা হচ্ছে ধরেন, কারণ এখানে তো অনেকগুলি পক্ষ জড়িত থাকে, এক পক্ষ যদি কোনো আদেশ প্রদান করে, সেটা তার মানে অধীস্তন যারা কর্মকর্তা আছে তাদেরকেও জানতে হবে। এই হচ্ছে মূল বিষয়টা। আচ্ছা, তার মানে আমরা খুব ভালো করে জরিমানার চ্যাপ্টারটা পড়লাম, ঠিক আছে? জরিমানার চ্যাপ্টার। আর
এই তো জরিমানার চ্যাপ্টার, কিন্তু আরেকটা তো বিষয় রয়ে গেল, এখানেই বেশি অ্যাটেনশন দিয়ে দিলাম। তারপরে অংশ 20, এখানে তো আসলামই না এখন। অংশ 20, আচ্ছা এখন হচ্ছে অংশ 20। অংশ 20-এর যে ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলি নিয়ে কথা বলবো। অনেক বিষয় আছে। দাঁড়ান দেখি পরের ক্লাসটা কি। পরের ক্লাসগুলি খুবই ছোট ছোট থিওরিটিক্যাল, হ্যাঁ, 21, 22, 23, 24, 25 খুবই ছোট ছোট বিষয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা 20-এর কিছু আজকে পড়ি, 20 আজকে হয়তো শেষ করব না। 20-এর কিছু বিষয় পড়বো, পরবর্তী ক্লাসের জন্য বাকিটা থাকবে। আর আমরা এই যে 15-20 মিনিটের মতো আছে, এর মধ্যে আমরা মডেল টেস্টটা দিতে চাই। আপনারা কি এগ্রি আছেন? আমি অ্যালাউ করে দিচ্ছি। এগ্রি আছেন তো সবাই? কারণ মানে যদি জি আমরা জি স্যার। আমরা যদি ইন্টেনশনালি এই প্র্যাকটিসটা না করি, প্র্যাকটিসটা হবে না। আপনাকে, আপনার তো এখানে দেয়াই আছে, আপনি কিন্তু কখনো দেখেন নাই, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম, ঠিক আছে? দেখেন নাই, তার মানে আমরা যদি যদি হাতে কলমে প্র্যাকটিসটা করি, হ্যাঁ ঠিক আছে, আপনারা করবেন, আমাকে রেজাল্ট দেবেন, আমি কিন্তু আপনাদের জন্য এখানে বসে থাকবো সবসময়। যে একদম কন্টিনিউ লেকচারটাই কিন্তু শুধু পড়া না, এই যে আপনাকে দিয়ে আমি ওয়ার্কিং করাবো, এটাও তো পড়ার অংশ। আচ্ছা ঠিক আছে তাহলে। আহ আচ্ছা আমি জাস্ট একটা চ্যাপ্টার অন্তত একটু আলোচনা করি, মানে প্রথমটা শুধু, যেহেতু ধরেছে ওপেন করেছি, তারপর আপনাদের আমি মডেল টেস্টে নিয়ে যাচ্ছি। অংশ হচ্ছে 20। এই অংশ 20-এর আলোচ্য বিষয় হচ্ছে রিভিশন, আপিল ও রেফারেন্স। প্রথম অধ্যায় হচ্ছে রিভিশন। কমিশনারের রিভিশনের ক্ষমতা। কমিশনারের রিভিশনের ক্ষমতা, এটা একটু দেখি। উপধারা 1, কমিশনার করদাতার আবেদনের প্রেক্ষিতে এই আইনের অধীনে তাহার অধিক্ষেত্রাধীন অধস্তন কোন কর্তৃপক্ষ কর্তৃক কোন কার্যক্রমের প্রেক্ষিতে প্রদত্ত আদেশের রেকর্ড পত্র তলব করতেই পারবেন, এবং যেরূপ প্রয়োজনীয় বিবেচনা করবেন সেইরূপ অনুসন্ধান করে বা করবার ব্যবস্থা গ্রহণের পর এই আইনের বিধানাবলীর সাপেক্ষে তৎসম্পর্কে যেরূপ উপযুক্ত বিবেচনা করবেন সেইরূপ আদেশ জারি করতে পারবেন, তবে করদাতার স্বার্থের হানিকর কোনো আদেশ জারি করা যাবে না। অর্থাৎ তার অধস্তনের কোনো বিষয়, আদেশ, রেকর্ডপত্র সেগুলি বিবেচনা করে তিনি চাইলে পুনরায় আবার কি করতে পারবেন, কোনো আদেশ দিতে পারবেন। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কমিশনারের রিভিশনের ক্ষমতা। অর্থাৎ উপকর কমিশনার মহোদয় কোনো একটা আদেশ তৈরি করে দিলেন, অ্যাপ্লাই করবেন, এটা চাইলে তাকে দিয়ে রিভিশন করানো যাবে। অর্থাৎ কমিশনারকে দিয়ে রিভিশন করানো যাবে, কথাটা হচ্ছে এই। এটা হচ্ছে রিভিশনের ক্ষমতা। তার মানে এটা তো এক লাইনে তো বিষয়টা ক্লিয়ার। তার কমিশনারের নিচে কে আছে, কি পদ? তার মানে ওই যে ধারাটা মনে আছে, ওই যে আয়কর কর্তৃপক্ষ, ওই ধারাটা যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই সিকোয়েন্স যদি মনে রাখতে পারেন তাহলে অনেক প্রশ্নের সমাধান আপনার হয়ে যাবে। সিকোয়েন্স। আর হচ্ছে ওইখানে কি ছিল, সংজ্ঞা, প্রত্যেকটা পদের সংজ্ঞা, এই সংজ্ঞা কিন্তু আপনাদের ভোলার কথা না। আর যদি সিকোয়েন্স মনে রাখতে পারেন তাহলে এই যে প্রশ্ন সামনে আসতো সেটার সমাধান হয়ে যাবে। কেমন সমাধান হবে? তার অধস্তন কর্তৃপক্ষের যে কোনো আদেশ কি করতে পারবে, তিনি রেকর্ড পর্যালোচনা করে তিনি পুনরায় আদেশ দিতে পারবে, তাই তো বিষয়টা। এটা হচ্ছে তার ক্ষমতা। তিনি সিনিয়র, তিনি তো পারবে, এটাই তো স্বাভাবিক। অধস্তনের কোনো বিষয় তিনি সংযোজন বিয়োজন করতে পারবে, এটাই তো ঠিক আছে নাকি? খুবই ইজি হয়ে গেল না বিষয়টা? আপনি যদি সেই একটা ওই সিকোয়েন্সটা মনে রাখেন, যে কর কর্তৃপক্ষ, আয়কর কর্তৃপক্ষ, তখন কে উপরে কে নিচে, এই ধারাটা যদি আপনি মনে রাখেন তাহলে তো খুব এই টাইপের অনেক প্রশ্নের সমাধান আপনার হয়ে যাবে। আচ্ছা তারপরে কি বলা হচ্ছে, এই আইনের অধীন কমিশনারের অধিক্ষেত্রাধীন অধস্তন কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশ রিভিশনের আবেদন, এইরূপ আদেশ করদাতার অবহিত হবার 7 দিনের মধ্যে অথবা 60 দিনের, আচ্ছা একটু দেখে নেই, দাঁড়ান, 7 দিন দুইবার আসতো তো, একটু দেখে নেই। হ্যাঁ ঠিক আছে। এইরূপ আদেশ করদাতার
অবহিত হবার 60 দিনের মধ্যে অথবা উক্ত 60 দিনের মধ্যে আবেদন দাখিল করতে না পারিবার যুক্তিসঙ্গত কারণ ছিল মর্মে সন্তুষ্ট হয়ে কমিশনার কর্তৃক কোনো সময় বর্ধিত করা হলে উক্ত বর্ধিত সময়ের মধ্যে দাখিল করতে হবে। কি দাখিল করতে হবে? রিভিশনের আবেদন। তার মানে রিভিশনের আবেদন আমরা প্রশ্ন পেলাম, প্রশ্নটা বের করলাম প্রশ্ন করে। রিভিশনের আবেদন কতদিনের মধ্যে সাবমিট করতে হবে বলেন? রিভিশনের আবেদন কতদিনের মধ্যে সাবমিট করতে হবে? 60 দিনের মধ্যে। আচ্ছা হ্যাঁ, আমি এই তো শুধু এটাই, রিভিশনের আবেদনটা 60 দিনের মধ্যে আমাকে আবেদন করতে হবে। আমি এখানে এটার জন্য থামলাম। এই যে আপনি রিভিশন করাবেন, মূল মূল পয়েন্টে আলোচনা করবো শুধু এই ধারাটাই। এই যে আপনি রিভিশনটা করবেন, আবেদনের সাথে কত টাকা জমা দিতে হবে? 200 টাকা। ঠিক আছে, তার মানে এই দুইটা পয়েন্টে এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন দুইটা পয়েন্ট ছিল, একটা হচ্ছে রিভিশনের ক্ষমতা। আমরা যে আলোচনা করলাম, আমরা এখানে 5টা লাইন লিখতে পারবো যদি আমরা ওই কি ধারাবাহিকতাটা মনে রাখি। আয়কর কর্তৃপক্ষের যে একটা ধারাবাহিকতা আছে, এটা যদি মনে রাখি, তার মানে রিভিশনের আবেদন করদাতাকে অবহিত হইবার 60 দিনের মধ্যে করতে হবে। এই হ্যাঁ ঠিক আছে, 60 দিন সময় পাওয়া যাবে এবং রিভিশন করলে 200 টাকা ফি জমা দিতে হবে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। আচ্ছা, আর তার মানে এখানে তাহলে আমরা এই পর্যন্ত একটু তারিখ দিয়ে রাখলাম। আজকে কত ছিল? আজকে কত, 18। আমরা যেহেতু আমাদের আরেকটা কাজ আছে, আমরা সেই কাজে যুক্ত হব, সেটার জন্য আমি আর আলোচনা করছি না। আজকে তারিখ পর্যন্ত আমরা এতটুকু বললাম। হ্যাঁ, মনে রাখবেন রিভিশনের এতটুকু আমরা স্টাডি করলাম। এটা পরের ক্লাসে চলে যাবে, অন্যগুলি ছোট ছোট আছে, ওইখানে ক্লাসগুলি ছোট ছোট আছে। তাহলে আজকের আলোচনা আমরা এই পর্যন্ত রাখবো এবং আমরা চলে যাচ্ছি হচ্ছে মডেল টেস্টে। ঠিক আছে, মডেল টেস্টে আমরা চলে যাচ্ছি, মডেল টেস্টে। এই যে এখানে মডেল টেস্টের লিঙ্ক ক্লিক দেয়া, আপনি ক্লিক দেয়া মাত্রই টাইমিং কিন্তু শুরু হয়ে যাবে এখানে। ঠিক আছে, আপনি ক্লিক দেওয়া মাত্রই এখানে টাইমিং শুরু হয়ে যাবে। স্যার সময় কতক্ষণ? ওইখানে আপনি যখন ক্লিক দিবেন এর থেকে 30 মিনিট। ও, আপনি যদি আগে শেষ করতে পারেন অসুবিধা নেই, আমার এখানে যা মানে আপনার বর্তমান অবস্থা আপনি যাচাই করবেন। ঠিক আছে, এটার আপনি রেজাল্টটা শুধু আমার সাথে শেয়ার করে রাখবেন। এরপর আমরা দেখবো আমরা কতটুকু উন্নত করলাম। আর দুই একটা যদি আইনের বাইরে প্রশ্ন আসে, এগুলি স্কিপ করে যাবেন বা আমাকে জানাবেন যে এই প্রশ্নটা ছিল আয়কর আইনের বাইরে। কারণ এখানে অনেক প্রশ্ন আমরা অ্যাড করেছি, দুই একটা ত্রুটি বিচ্যুতি এখানে থাকতে পারে, এই কথাটা আমি বারবার বলছি। ঠিক আছে, তো শুরু করেন। আমি তাহলে রেকর্ডিং স্টপ করলাম। এটা হচ্ছে আমাদের মডেল টেস্ট।